বাংলাদেশে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আইন আছে। হ্যাঁ, আমি শ্রম আইন ২০০৬-এর কথাই বলছি। তো চলুন আজের সবচেয়ে জরুরি নিয়মকানুনগুলো একদম সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, কর্মক্ষেত্রে যে অধিকারগুলো রয়েছে সেগুলো কি আমরা সবাই ঠিকঠাক জানি? জানাটা কিন্তু খুব দরকার। কারণ এই আইনটা শুধু কিছু নিয়মকানুন না, এটা আসলে কর্মীদের সুরক্ষা আর অধিকারের একটা দলিল। তো সবার আগে চলুন আইনের একেবারে গোড়ার কথাগুলো জেনে নিই। মানে এই আইনটা ঠিক কী আর কাদের জন্যেই বা এটা বানানো হয়েছে। আবার এমনও অনেকে আছেন যারা কিন্তু এর আওতায় পড়েন না। দেখুন, ২০০৬ সালের এই আইনটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল। এর আগে কি হতো? অনেকগুলো ছোট ছোট পুরনো আইন ছিল, এক একটা এক এক রকম। তো এই আইনটা সে সবগুলোকে একসাথে করে একটা সিঙ্গল সহজবোধ্য কোড তৈরি করেছে। উদ্দেশ্যটা খুব সিম্পল, যাতে কর্মক্ষেত্রের নিয়মকানুনগুলো মালিক এবং শ্রমিক সবার কাছে একদম পরিষ্কার থাকে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, আইনটা অনেক বড় হলেও কিন্তু সবার জন্য না। কিছু কিছু জায়গা এর বাইরে, যেমন ধরুন সরকারি অফিস, বা ধরেন সিকিউরিটি প্রিন্টিং প্রেস, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই আইনের আওতায় পড়ে না। আচ্ছা, আইনের মূল কথা তো বোঝা গেল। এবার চলুন সেই বিষয়গুলোতে যাই যা প্রত্যেক কর্মীর প্রতিদিনের জীবনের সাথে সরাসরি জড়িত। মানে কাজের ঘণ্টা, কখন ব্রেক আর মাস শেষে বেতন, এই সব কিছুর নিয়মকানুন। আইন কিন্তু একদম পরিষ্কার করে বলে দিয়েছে দিনে সাধারণ কাজের সময় হবে ৮ ঘণ্টা। এটা আইনের ১০০ নম্বর ধারায় বলা আছে। এর ১ মিনিট বেশি কাজ করালেও সেটা কিন্তু ওভারটাইম হিসেবে ধরতে হবে। এখন প্রশ্ন হল, ওভারটাইম কতক্ষণ করা যাবে? এখানেও কিন্তু একটা লিমিট আছে। সব মিলিয়ে সপ্তাহে মোট কাজের সময় ৬০ ঘন্টার বেশি হতে পারবে না। আর যদি পুরো বছরের গড় হিসাব করা হয়, তাহলে সেটা সপ্তাহে ৫৬ ঘন্টার বেশি হরা যাবে না। কেন? কারণটা খুবই জরুরি। কর্মীদের যেন অতিরিক্ত কাজের চাপে স্বাস্থ্যহানি না হয়। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথাটা হলো ওভারটাইমের টাকা। আইন বলছে ওই যে ৮ ঘন্টার বেশি কাজ করা হলো তার জন্য কিন্তু সাধারণ রেটে পেমেন্ট হবে না। প্রতি ঘন্টার জন্য মূল মজুরির ডবল মানে দ্বিগুণ হারে টাকা দিতে হবে। এটা কর্মীদের জন্য একটা বিরাট সুরক্ষা, তাই না? কাজের পাশাপাশি বিশ্রামও তো দরকার, তাই না? আর ছুটির অধিকারটা কিন্তু কর্মীদের একটা মৌলিক অধিকার। এই আইন অনুযায়ী কয়েক ধরনের সবেতন ছুটি পাওয়া যায়। যেমন প্রতি ১৮ দিন কাজ করলে একদিন বাৎসরিক ছুটি জমা হবে। আবার অসুস্থতার জন্য ছুটি আছে, আর বছরে ১১ দিন উৎসবের ছুটি তো আছেই। একা একা কথা বলার থেকে একসাথে বললে সেই কথার জোর অনেক বেড়ে যায়। কর্মক্ষেত্রেও ঠিক তাই। তো এই আইন কর্মীদের এক হয়ে নিজেদের কথা বলার জন্য কি কি পথ করে দিয়েছে, চলুন এবার সেটাই দেখি। ট্রেড ইউনিয়ন বানানোর কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস আছে। আইন মেনেই সব করতে হয়। ব্যাপারটা খুব জটিল না। সহজ করে বললে, প্রথমে যারা আগ্রহী তাদের সবাইকে নিয়ে একটা মিটিং করতে হবে। তারপর ইউনিয়নের নিয়মকানুন কি হবে সেটা ঠিক করে একটা গঠনতন্ত্র বানাতে হবে। ব্যাস, এরপর নির্বাচিত কমিটি সব কাগজপত্র নিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবে। আচ্ছা, কর্মীদের হয়ে কথা বলার জন্য মূলত দুই ধরনের বডি কাজ করে। একটা হলো ট্রেড ইউনিয়ন, যা কিনা দর কষাকষির মাধ্যমে কালেকটিভ বার্গেনিং এজেন্ট বা সিবিএ হতে পারে। এদের মূল কাজ হলো বেতন, বোনাস, অন্যান্য সুবিধা নিয়ে মালিকপক্ষের সাথে সরাসরি নেগোশিয়েট করা। আরেকটা হলো অংশগ্রহণকারী কমিটি। এটা সেসব জায়গায় থাকে যেখানে ৫০ জনের বেশি কর্মী কাজ করে। এদের ফোকাসটা একটু ভিন্ন। এরা প্রোডাক্টিভিটি বাড়ানো আর কর্মীদের ভালোমন্দ দেখার জন্য মালিকপক্ষের সাথে মিলেমিশে কাজ করে। বেতন আর ইউনিয়নের কথা তো হলো, এবার আসি আরেকটা খুব জরুরি বিষয়, কর্মক্ষেত্রে নিরাপত্তা আর স্বাস্থ্য। মানে একজন কর্মী যেন সুস্থ আর নিরাপদে কাজ করতে পারে, সেজন্য আইনে কি কি ব্যবস্থা আছে? নারী কর্মীদের জন্য এই আইনে একটা অসাধারণ সুরক্ষা ব্যবস্থা আছে, আর সেটা হলো মাতৃত্বকালীন সুবিধা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একজন নতুন মা সবেতন ছুটি পান, সাথে আর্থিক সাহায্যও পান। এটা তাকে আর তার সন্তানকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
কাজের জায়গায় দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু তার জন্য কর্মীর ভবিষ্যৎ যেন অনিশ্চিত না হয়ে পড়ে সেজন্য আইনে ক্ষতিপূরণের একটা পরিষ্কার হিসাব দেওয়া আছে। যেমন এই চার্টটা দেখুন, এখানে দেখানো হচ্ছে কোন ধরনের আঘাতে কতটা উপার্জন ক্ষমতা হারায় বলে ধরা হবে। ধরুন একটা বৃদ্ধাঙ্গুল হারালে 30%, আবার 2 চোখই যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা 100% ধরা হবে। আর এই পার্সেন্টেজের উপর ভিত্তি করেই কিন্তু ক্ষতিপূরণের পরিমাণ ঠিক হয়। আচ্ছা, আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো চাকরি শেষ হওয়ার নিয়মকানুন, মানে কেউ যদি নিজে থেকে চাকরি ছাড়ে অথবা তাকে যদি চাকরি থেকে বাদ দেয়া হয়, 2 ক্ষেত্রেই আইন কি বলে। চাকরি শেষ হওয়ার বিষয়টা মূলত 2 রকম হতে পারে। 1, কর্মী নিজেই চাকরিটা ছেড়ে দিলেন, যাকে আমরা বলি পদত্যাগ। সেক্ষেত্রে তাকে একটা নোটিশ দিতে হয়। আর 2, মালিক পক্ষ কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিলেন। এক্ষেত্রেও কিন্তু মালিককে নির্দিষ্ট নিয়ম মেনে নোটিশ তো দিতেই হবে, সাথে ক্ষতিপূরণের ব্যাপারও আছে। চাকরি শেষে একজন কর্মী কি আর্থিক সুবিধা পাবেন সেটা কিন্তু তার চাকরির মেয়াদের ওপর নির্ভর করে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন, কোনো স্থায়ী কর্মীকে যদি মালিক চাকরি থেকে বাদ দেন, তাহলে তিনি যত বছর কাজ করেছেন প্রত্যেক বছরের জন্য 30 দিনের মূল বেতনের সমান টাকা ক্ষতিপূরণ হিসাবে পাবেন। এটা কর্মীর ভবিষ্যতের জন্য একটা বড় সাপোর্ট। তো এই ছিল বাংলাদেশ শ্রম আইন 2006-এর একেবারে বেসিক কিছু বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আইনটা কিন্তু অনেক বড়, আমরা কেবলের কিছু জরুরি অংশ ছুঁয়ে গেলাম। আসলে নিজের অধিকার জানতে পারা আর সেটা রক্ষা করা দুটোই কিন্তু একটা লম্বা যাত্রা। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই আইন নিয়ে আর কোন বিষয়টা আছে যা নিয়ে আরও বিস্তারিত জানাটা জরুরি বলে মনে হয়?